ঈদ মোবারক ভিউয়ার্স, ঈদের এই মিষ্টি আবহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন ঈদের কণ্ঠে। আমাদের সঙ্গে আছেন এ প্রজন্মের মিউজিক্যাল ডিও রোমিও ব্রাদার্স। ওয়েলকাম টু আওয়ার শো ঈদ মোবারক। থ্যাংক ইউ মোবারক। খুব ভালো কাছে, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস অ্যান্ড খুব ভালো কাছে ঈদ আসলে। আর আপনাদের গান শুনে আমি আসলেও খুব ভালো ফিল করছি, একটা গুড ভাইবস চলে এসছে। অরূপা নয়ন, আপনাদেরকে অনেকে মনে করে আপনাদের মানে পোশাক আশাক বা আপনাদের চেহারা দেখে যে আপনাদের মধ্যে অনেক মিল আছে। এটা কি প্ল্যান নাকি হয়ে গেছে দুজনের মধ্যে জাস্ট মিল পেয়ে গেছে? আসলে প্রথম থেকে হয়তো আমাদের মিল ছিল, আদারওয়াইজ তো আমাদের মিউজিক্যাল ডুয়োটা হতো না। আর পরবর্তীতে আসলে এটা তো আসলে মানুষের একটি ব্যান্ড, মানুষ পছন্দ করেছে, ওরা যেভাবে আমাদেরকে গাইড করেছে যে তোমরা একই রকম ড্রেস পরলে ভালো লাগে, সো আমরা ওইটাই কন্টিনিউ করেছি। সো ওই জায়গা থেকে আর কি। আচ্ছা, অনেকে তো এটাও মনে করে যে আপনারা দুজন ভাই, কেউ আবার আপনাকে ইন্ডিয়ান, ভাইয়াকে পাকিস্তানি এরকমও মনে করে। সো এই ব্যাপারটা কি আসলেই কি আপনারা? না, আমরা আসলে মানে এক মায়ের পেটে ভাই না, বাট আমরা ভাইয়ের চেয়েও খুব গভীর সম্পর্ক, অ্যানাদারস মাদার, এন্ড অলসো আমাদের পারিবারিক অনেক ভালো সম্পর্ক। তো সবকিছু মিলে অনেক ভাই না খারাপ হলেও মানে ভাইয়ের থেকে বেশি 100% বাংলাদেশী। আচ্ছা, গানে মানে বাংলা গানের পাশাপাশি আপনারা বিভিন্ন ভাষার গানও চর্চা করেন। তো এই যে বিভিন্ন ভাষা বা বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ঘরানার গান ট্রাই করার যে একটা চেষ্টা, এটা কিভাবে মাথায় আসলো? কারণ একটা নিয়ে লেগে থাকে মানুষ, আপনারা এই যে বিভিন্ন টেস্টের গান আমাদেরকে শোনাচ্ছেন, উপহার দিচ্ছেন, কিভাবে এলো মাথায়? আসলে আমি মনে করি যে শিল্পচর্চা এমন একটা জিনিস যেখানে মানে প্রত্যেকটা দেশের সংস্কৃতিকে একত্রিত করা যায় এবং একটা মেলবন্ধন তৈরি করা যায়। আর এটার মাধ্যমে একটা দেশের সাথে আরেকটা দেশের কালচারের যেমন একটা বন্ধুত্ব হয়, সেরকম সবকিছুরই একটা মানে আদান প্রদান ঘটে, রিচ হয় আর কি, কালচারটা আরো রিচ হয়। যেমন আমি যদি ধরি আমাদের কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু আসলে মাল্টি মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে, কালচার নিয়ে কাজ করেছে। ওনার গানগুলোতে আমরা যেমন দেখি ফার্সি ওয়ার্ডস আছে, উর্দু ওয়ার্ডস আছে এবং বাংলা তো আছেই। সো ওই জায়গা থেকে বাংলাদেশি কালচারটা তখনই রিচ হয় যখন একটা মাল্টি কালচারাল একটা জিনিস একদম আসে, একসাথে আসে। সো ওইভাবে, আর যেহেতু আমি পুরান ঢাকায় বড়, আমাদের ওই রকমই একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড। যেমন আমাদের ফ্যামিলির আশেপাশে দেখতাম ওরা একটু ব্রোকেন উর্দুতে কথা বলতো, বাংলা উর্দু একটা মিক্সড একটা ল্যাঙ্গুয়েজ। আমরা ছোট থেকে উর্দু হিন্দি গান শুনে বড় হয়েছি। সো ওই জায়গা থেকে বিভিন্ন কালচারের গান আমরা ট্রাই করি আর কি, যেহেতু এগুলো আমাদের আপব্রিঙ্গিং এর একটা অংশ, চাইল্ডহুডের একটা অংশ, অ্যান্ড আমাদের বাবা মারাও এইসব গান শুনে অভ্যস্ত। আচ্ছা, ঈদে কি আপনাদের দুজনের কোনো কাজ আসছে কিনা বা এসেছে কিনা অলরেডি? আমরা তো আসলে কন্টিনিউয়াস কাজের মধ্যে আছি। আমাদের জার্নি শুরু হয়েছে 2023 সালে, অ্যান্ড 23 সাল থেকে আমরা কন্টিনিউয়াস কাজের মধ্যে আছি। যদি অরিজিনাল কাজ বলেন, অরিজিনাল কাজে আমরা এখনও যাচ্ছি না। আমাদের মনে হচ্ছে আমাদের আরও শিখতে হবে, আরও জানতে হবে। নিজের একটা গান লেখা, সুর করা, ইটস আ হিউজ থিং। বাট আমরা অনেক ভালো পুরনো গানগুলোকে আবার রিইনভেন্ট করছি, আবার ওগুলোকে আমরা আমাদের মতো করে নতুন জেনারেশনের কাছে উপস্থাপনের জন্য যতটুকু করা যায় ততটুকু করে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ, ঈদেও অনেক কাজ আসছে, অনেক চ্যানেলের অনেক কাজ আসছে, আমাদের নিজস্ব অনেক কাজ আসছে, দেখতে পাবেন দর্শক। আচ্ছা, ঈদেরই একটা গান যদি আমাদের দুই কলি শোনানো যায়। ঈদে আমরা একটি নজরুল সঙ্গীত করছি, ওইটার দুই একটা লাইন গাওয়া যায়। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই। এটা তো মানে নজরুল সঙ্গীত, এটাকে কি ভার্সনে বা কিভাবে? এটা আমি একদম কাওয়ালি টাইপ মানে একটা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করেছি। লাস্ট আরটিভির সাথে কাজটা আমাদের হয়েছে। তো আই থিঙ্ক এবার ঈদে সবাই এটা পছন্দ করবে। তো আমরা যেটা বলছিলাম, আসলে আমরা পুরোনো গানগুলোকে নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করছিলাম। কারণ আমাদের কাছ থেকে মানুষ এটা আমাদের তো আসলে পরিচিতি সোশ্যাল মিডিয়া থেকে। তো সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাদের এই কাজগুলো খুব পছন্দ করেছে, যে মানে
বাংলা পুরোনো দিনের গান মানে অন্য কোনো মানে ব্যান্ড এখনো প্রেজেন্ট করছে না সেভাবে, তো সেই দায়িত্বটা এখন হয়তো আমাদের ঘাড়ে পড়ে গেছে। আচ্ছা, এই যে আপনাদের যে একটা ইউনিক নাম রোমিও ব্রাদার্স, এই নামটা কি ভেবে দেওয়া? আপনারা কি মনে প্রাণে রোমিও কিনা? এই নামটা আসলে নয়ন ভাই সিলেক্ট করেছিল, আমরা অনেক তর্কের পরে এই নামটায় আসি। সো আমি আসলে ইংরেজি সাহিত্যের একজন ছাত্র, সো আমার কাছে রোমিও ক্যারেক্টারটা সবসময় খুব ফ্যাসিনেটিং লেগেছে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে যখন আমরা গান শুরু করলাম তখন আমরা যে টাইপের গান দিয়ে শুরু করলাম, রোম্যান্টিক গান, এবং আর এমন একটা নাম আমরা চুজ করতে যাচ্ছিলাম আমাদের ব্যান্ডের, যেটা আমাদেরকে আমাদের গায়কী, আমাদের ফিলোসফি এবং আমাদের প্রেজেন্টেশন এন্ড পুরো ওয়ার্ল্ডের মানুষ যেন কানেক্ট করতে পারে ওই নামটার সাথে। দেখলাম যে রোমিও নামটা আসলে খুব ইজিলি কানেক্ট করা যায়, যে কেউ ভাববে আচ্ছা রোমিও নামটা তো শুনেছি। আচ্ছা, আপনাদের দুজনের মধ্যে কি বন্ধুত্ব আগে থেকেই ছিল নাকি গান করতে করতে বন্ধুত্বটা হয়ে গেছে? বন্ধুত্বের শুরুটাই আসলে গান দিয়ে, তো কোনটা আগে হয়েছে এটা আমরা নিজেরাও কনফিউজড। এক্স্যাক্টলি, বন্ধুত্ব আগে, মানে বন্ধুত্ব থেকে কিভাবে মনে হলো যে বন্ধুত্ব সবাই মানে অনেকেই থাকে, কিন্তু তার মধ্যে কিভাবে মনে হলো যে একটা মিউজিক্যাল ডিও করব, আমরা এগিয়ে যাব একসাথে, একটা ব্যান্ড করব? এটা কি? কারণ আমাদের মধ্যে গান নিয়ে কথা বেশি হতো, ও আমার কাছ থেকে গিটার শিখতো, তো ফার্স্টে এটা করোনার সময় অনলাইনে, তো ওইখান থেকেই পরিচয়। অনলাইনে গিটার শেখা হতো, রাইট। তারপর একদিন দেখা করে একটা গানের ভিডিও করলাম দুজন মিলে, তো আপলোড করাতে দেখলাম মানুষজন খুব পছন্দ করছে এবং মানুষের প্রশংসা পাওয়ার একটা নেশা লেগে গেল। হ্যাঁ একদম। সো ওইখান থেকেই মানে একটা নতুন পেজ খোলা নাম দিয়ে থেকে একটা মানে জায়গায় একটা ভিডিও দেওয়া এবং ওইটা পরে একদম ছড়িয়ে গেল সব জায়গায়। এন্ড আমাদের কন্টেন্টগুলো এমন আমরা চেষ্টা করছি যেন ওই সময় কি হতো, করোনার সময় আমাদের পারিবারিক বন্ধনগুলো আরো আমরা স্ট্রংলি দেখা শুরু করলাম, কারণ বাসায় থাকতাম সবার সাথে। সো দেখা গেল প্রথম কন্টেন্ট যেটা আমরা করলাম, যেটা খুব মানে মানুষ পছন্দ ভাইরাল হলো মোটামুটি, ওইটা হচ্ছে যে আমরা গান গাচ্ছি এবং আমি মায়ের পায়ে আলতা লাগাচ্ছি, হ্যাঁ, যে আলতা পরাতে পরাতে গান গাচ্ছি। এটা মানুষ খুব পছন্দ করলো, যে এটা তো এর আগে দেখি, মানে একটা গানের মধ্যে একটা স্টোরি টেলিং দিয়ে যাওয়া, রাইট। মা ছেলের সম্পর্কটাকে আরেকটু কিভাবে দেখানো যায়, একটা ইমোশন ফিল করানো যায় কি করে মানুষকে। আচ্ছা আচ্ছা, এটাই কি আপনাদের দুজনের টার্নিং পয়েন্ট ছিল কিনা? এটা টার্নিং পয়েন্ট ইন দ্য সেন্স যে আমরা আসলে খুব ইন্সপিরেশন পেলাম মানুষের কমেন্টসে এন্ড লাইকসে, যে হ্যাঁ মানুষ আসলে পছন্দ করছে এই জিনিসগুলো, আমাদের করা উচিত। আচ্ছা, আপনারা তো দেশে কাজ করছেন, গান গাচ্ছেন, শোস করছেন, দেশের বাইরেও আপনাদের শো করতে দেখা যাচ্ছে ইদানিং, তো একটু জানতে চাই যে এক্সপিরিয়েন্সটা কেমন, সেখানকার দর্শক আপনাদেরকে কিভাবে গ্রহণ করলো? আসলে রোমিও ব্রাদার্স তো 2023 সালে শুরু করলাম আমরা ব্যান্ডটা। প্রথম বছর থেকেই মানে মাশাআল্লাহ আমরা দেশের বাইরে শো করছি, দেশের মধ্যে শো করছি এবং অনেক ভালোবাসা পাচ্ছি দেশের থেকেও দেশের বাইরে থেকেও। অ্যান্ড এই বছরও আমরা ইন্টারন্যাশনাল শো একটা অ্যাটেন্ড করছি, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নেপালে এই মাসেই। অ্যান্ড ওইখানে আসলে উপমহাদেশের অনেকেই যাচ্ছে, অ্যান্ড পুরো ওয়ার্ল্ড থেকে ওইখানে শিল্পীরা যাচ্ছে। এবং আমার মার পছন্দের খুব মানে পছন্দের একজন অ্যাক্ট্রেস আছে মনীষা কৈরালা, এবং মা বলেছে অবশ্যই আমার কথা বলবি যদি কথা হয়। হ্যাঁ, উনি আসলে চিফ গেস্ট। সো আমরা খুবই এক্সাইটেড, দেখি আসলে নেপালকে বাংলাদেশি গান দিয়ে মাতিয়ে আসা যায় কিনা। এবং আমরা আরেকটা চেষ্টা করছি যে নেপালি গান করার একটা অন্তত রাখার, যাতে ওরা আমাদের সাথে কানেক্ট করতে পারে। নেপালের গান কি তাহলে প্র্যাকটিস করা হচ্ছে কিনা? আচ্ছা, এ পর্যায়ে মানে আমি আরেকটু গান শুনতে চাইবো, এই জন্য আমি বলছিলাম যে নেপালের গান না, মানে আপনারা চাইলে আমাদেরকে ভিন্ন ভাষার যে কোনো একটি গানের 2-4 লাইন একটু শোনাতে পারেন। ছোট একটা গজল পেশ করছি। रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। বাহ, উর্দু গান তো শোনা হয়, গাওয়া হয়, ফলো কাকে করেন, মানে কে ইন্সপিরেশন আপনাদের গজল বা উর্দু গানে? আমার ইন্সপিরেশন তো মেহেদী হাসান।
ওটা আসলে জানি না। আমি নুসরাত ফাতেকে পছন্দ করি, গানগুলো শোনা হয় খুব। তো আসলে এই জিনিসগুলো তো গজল এটা একটা পরম্পরা থেকে চলে আসে, মানে এটা কিন্তু এমন না যে নিজস্ব গান বা এমন কিছু, বা আমরা বলছি যে এটা আমি গাচ্ছি এটা আমার গজল, এমনটা না। বা কাওয়ালির ক্ষেত্রেও যদি আমরা বলি, তো ওই ক্ষেত্রে ফলোটা অনেক আগে থেকে আসে। নুসরাত ফাতে আলী, দেন হচ্ছে মেহেদী হাসান, মানে সব হয়ে আসতে হয় ফলো করতে হলে। একজনকে ফলো করে গজল করা, ইট উইল বি টাফ। যদি একটু জানতে চাই ব্যাক টু ইয়োর চাইল্ডহুড, ছোটবেলা থেকেই কি গানের প্রতি ঝোঁক ছিল কিনা দুজনেরই? আমি একটা ছোট গল্প বলি। এটা হচ্ছে আমি যখন খুব ছোট, আমাদের বাসায় রেডিও ছিল, রেডিওতে গান আসতো। সো একটা ভয়েস আমি শুনতে পেলাম একদিন। পরে আমার কাছে মনে হলো এটা কোনো মানুষের ভয়েস হতে পারে না, এটা হয়তো কোনো যন্ত্র থেকে আসছে। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে এটা কি কোনো মানুষ গাচ্ছে? আমার বাবা বলে কি হ্যাঁ এটা একটা মানুষ গাচ্ছে, এটা রুনা লায়লা ম্যামের একটা গান। হ্যাঁ, সো আমি যখন এটা ছিল দামাদাম মাস্ত কালান্দার। তো এটা আমার প্রথম স্মৃতির প্রথম গান যেটা মাথায় হিট করেছে। যেটা মাথায় হিট করেছে। আমার কাছে মনে হলো যে আমি এরকম একটা শিল্পী হতে চাই যে অনেক রকমের গান করতে পারে, উর্দু, হিন্দি। রুনা লায়লা ম্যাম আপনি জানবেন যে উনি হয়তো, আমি যতটুকু শুনছি 27টা ল্যাঙ্গুয়েজ উনি গান করেছে। সো আমার ইন্সপিরেশন কিন্তু রুনা লায়লা। অ্যান্ড ছোটোবেলা থেকে উনার গান, মেহেদী হাসান, তারপরে নুসরাত ফাতে আলী খান, রবীন্দ্রসঙ্গীত, আমাদের বিভিন্ন সিঙ্গার আছে যারা করছে, তাদের গান শুনে শুনে বড়। আচ্ছা, একটু ভাইয়া আপনার কাছে শুনতে চাই যে আপনার কি গানের প্রতি ছোটবেলা থেকেই ঝোঁক ছিল কিনা? গানের প্রতি ছোটবেলা থেকে আমার মানে বেসিকটা শেখা হয়েছে। আমি খুব অস্থির চিত্তের বাচ্চা ছিলাম ছোটবেলায়। এখনো বেশ অস্থির, যে ঘাম দেখা যাচ্ছে ওর অস্থিরতা। তো দেখা যাচ্ছে যে মা বাবার ইচ্ছা ছিল যে ছোটবেলা থেকে শিল্পের মধ্যে থাকবে বাচ্চা কাচ্চারা, তো টুকটাক গান, ড্রয়িং এগুলো শিখেই বড় হওয়া। কিন্তু কখনো ওইভাবে গানটাকে ফিল করা হয়নি। মানে এখন যখন বুঝতে পারছি যে না, মানুষজন গানটাকে কেন ভালোবাসে, কেন গান কানেক্ট করতে পারে, গানের মধ্যে কি আছে, এখন এসে ফিল করছি যে না, গান একটা স্পিরিচুয়াল ব্যাপার। এটাকে আমরা জাস্ট গেয়ে দিলাম হয়ে গেল, ব্যাপারটা এরকম না, অনেক কিছু জানার আছে। তো এখন আবার নতুন করে শিখছি। মানে হয় না যে একজন জোর করে শেখা, না নিজের জ্ঞান থেকে শেখা, ফিল করে শেখা। এখন মানে কাজ করতে করতে শিখছি। তো এই জিনিসটা ভবিষ্যতে কি তাহলে আপনাদের আমরা পুরো দমে সিঙ্গার হিসেবেই পাবো কিনা? একদম, আমরা অলরেডি পুরো দমে সিঙ্গার। আমরা আর কোনো কাজ নেওয়ার কথা ভাবতেই পারছি না মাথায়। এটা দর্শকের উপর ডিপেন্ড করবে আসলে, দর্শক কতদিন আমাদেরকে শুনতে চায়। কারণ দর্শকেরই তো এটা একটা ব্যান্ড, দর্শক বানিয়েছে যেটা, ওরা যতদিন শুনতে চাবে ততদিন গাইবো। আচ্ছা, যেহেতু আপনাদের জনপ্রিয়তাটার বেশিরভাগই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, এর বাইরেও তো দর্শক আছেন, শ্রোতা আছেন, অনেক গায়ক গায়িকা আছেন, কাদের কাজ আপনাদের মনে হয় যে ভালো করছে, বা সাম্প্রতিক সময় যারা কাজ করছেন কাদের কাজ ফলো করা হয়? সাম্প্রতিক সময় একদমই নতুন যারা এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আছেন, যেমন আমি যদি বলি এখনকার ইন্ডাস্ট্রিটা তো অনেকটাই ফোক গান রিলেটেড হয়ে গেছে, তো সেই জায়গা থেকে ফোক গান কি শোনা হয় কিনা, বা এই জনরার কোনো গান কি করা হয়? সবকিছুই টুকটাক শোনা হয়। তবে বাংলাদেশে আমার রিসেন্ট একটা ছেলে অ্যাঞ্জেল নূর, ওর গানগুলো বেশ ভালো লাগে, আমি ফিল করতে পারি, খুব দরদ দিয়ে গান গায়। এক্স্যাক্টলি, অ্যাঞ্জেল নূর খুব ভালো গান গায়। আমরা তো আসলে ক্লাসিক গানগুলো বেশি শুনি, আমাদের কন্টেম্পোরারি সিঙ্গার্সদের গান খুব মানে শোনা হয়, মানে খুব বেশি মানে শেখার জন্য শোনা হয় না বা জানার জন্য শোনা হয় না, হয়তো শুনছি কোথাও ভাল লাগছে, বারবার শুনছি, গাড়িতে বাজছে ওইভাবে। হ্যাঁ, অ্যাঞ্জেল নূরের একটা গান যেটা অরিজিনাল গান, যদি কখনো, এই গানটা প্রায় শোনা হয়। যদি কোথাও সরি। আচ্ছা, আপনারা তো প্রচুর কভার করছেন, কিন্তু যেটা আমরা শ্রোতারা যেটা থাকি যে মৌলিক গান চাই, তো ওইটার কতদূর প্রিপারেশন বা কতদূর আগাচ্ছে আমরা যদি জানতে চাই। এবার আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করব। আপনি কি কখনো রেজওয়ানা চৌধুরীর কাছে জানতে চাইবেন এই কথাটা যে কেন আপনার মৌলিক গান কোথায়? অবশ্যই না। না, আসলে আমাদের আমি বলি, আমাদের হয়েছে যে মানে ব্যান্ড তো আমরা তৈরি করিনি, মানে ব্যান্ডটা জাস্ট হয়ে গেছে। আমরা এখনো ফিল করতে পারি না যে আমরা একটা ব্যান্ড, বা ব্যান্ডের নিজস্ব গান থাকতে হয়। অনেক ব্যান্ড আছে যাদের নিজস্ব গান এখনো হিট না।
সো আর আমাদের কাছ থেকে যেটা দর্শক চাচ্ছে আমরা ঠিক সেইভাবে আগাচ্ছি। সো দর্শকের জন্য যেহেতু ব্যান্ড দর্শক এই মুহূর্তে পছন্দ করছে যে আমরা পূর্ণ গানগুলোকে নতুন করে প্রেজেন্ট করবো এই জিনিসটাকে, সো আমরা এইটার পিছনে এত লেগে গিয়েছি যে মানে নতুন গান এখন বসবো তৈরি করব ওই মেন্টালিটিটা এখনো হয়ে ওঠেনি। কিন্তু আমার মনে হয় যে একটা ব্যান্ড হিসেবে অরিজিনাল গান থাকা দরকার। এটা আমি আমার লিমিটেশন বলবো যে আমার আসলে ওই টাইপের নলেজ এখন আমি গ্যাদার করতে পারি যে একটা নিউ অরিজিনাল গান করব আর কি, বাট করে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে আমি আবারও একটু গানের আবেদন করব, যদি আমাদের দর্শকদের 2-4 লাইন শোনানো যায়, সেটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে। এমন কিছুই না। হ্যাঁ, ছোট করে একটু করো। ওকে ওকে, বাহ, খুব ভালো লাগলো। আমি একটু জানতে চাই যে দুজনের মধ্যে একটু খুনসুটির কথাই আমি একবার বের করে আনতে চাবো। সেটা হচ্ছে যে ভাইয়ার 3টা ভালো দিক বলতে হবে, 3টা খারাপ দিক বলতে হবে, অ্যান্ড সেম ফর ইউ, ভাইয়ার 3টা খারাপ ভালো আমি বলতে তো হবে। ভালো দিক খুঁজে পাবো না অবশ্য। ভালো দিক হচ্ছে হ্যাঁ ভালো গান গায়। আচ্ছা, 3টা আগে খারাপ বলবো না ভালো বলবো? আগে খারাপটা শুনি, তারপরে ভালো আগে শুনি, খারাপ। কারণ রেগে গেলে পরে ভালোটা শুনে মন ভালো হয়েছে। খারাপ একটা হচ্ছে ও খুব অস্থির, খুব রাশ, খুব তাড়াহুড়া জিনিস করতে চায়, এটা একটা। সেকেন্ড হচ্ছে খুব অলস। মানে দুইটা তো গেল না, একটা ফাস্ট একটা অলস। অলস হলে তো সে স্লো হবে। আচ্ছা, মানে একটু logically বলো, যখন কাজ করে বলবা। খুব তাড়াহুড়ার সাথে কাজ করতে চায়, আর যখন আর যখন করবে না একদমই করবে না। সো এই তো আলাদা করলাম তো। আচ্ছা ঠিক আছে। আর থার্ড হচ্ছে ও আমাকে খুব কন্ট্রোল করে। হ্যাঁ, এটা করতে পারবা না, এটা বলতে পারবা না, এটা গাইতে পারবা না, এটা পড়তে পারবা না, কারণ তো ও আমার সাথে তোর ড্রেস আপ কম্বাইন করতে হয়, তুমি এটা করো না, আমি এটা করতে পারবো না, এই খুব কন্ট্রোল করে, কন্ট্রোল ফ্রিক। আচ্ছা, এটা কারণও আছে, সেটাও বলো। কারণটা আমি জানি না। আচ্ছা, ভালো জিনিস হচ্ছে ওর অনেকগুলো ভালো জিনিস আছে। একটা হচ্ছে ও আমাদের যে টিমটা খুব ভালো ম্যানেজ করে আমাদের। হ্যাঁ, গুড অর্গানাইজার। আমাদের 8 জনের একটা টিম, এটাকে খুব ভালো করে ম্যানেজ করে। সেকেন্ড ভালো দিক হচ্ছে ও খুব কনফিডেন্ট মানুষ হিসাবে। যেমন ছোট্ট একটা গল্প বলি, আমি যখন ওর সাথে অনলাইনে পরিচয়, এটা না বললেও চলতো। অনলাইনে পরিচয়, আমি তখন মাস্টার্স ফাইনাল দিচ্ছি, মানে জব করার স্বপ্ন দেখছি, সরকারি চাকরি করব এরকম। সেটা কত সাল আগে? এটা 2020-21, হ্যাঁ এরকম, 20-21 সাল এরকম। পরে ও কি করলো, একদিন ওকে আমার বাসায় দাওয়াত দিলাম, ও আসলো, এসে পরে আমার বাবার সাথে কথা হচ্ছে, আমরা সবাই একসাথে ডিনার করছি। পরে ও এক সময় বলে উঠলো, আসলে ও তো আসলে কোনো চাকরি বাকরি করবে না, ও তো আসলে বড় সিঙ্গার হবে। আমার বাবা ওর দিকে তাকিয়ে আছে, আসলেই? বলে কি হ্যাঁ, অনেক বড় সিঙ্গার হবে। অ্যান্ড আমি ওকে সিঙ্গার বানাবো। হ্যাঁ, আমি ওকে সিঙ্গার বানাবো। বলে তুমি কিভাবে সিঙ্গার, তুমি একটা ছোট ছেলে, তুমি ওকে কিভাবে সিঙ্গার বানাবা? এই যে আমরা গাইতে গাইতে হয়ে যাবে। বলে কি আমরা গাইতে গাইতে হয়ে যাবে। সো হ্যাঁ, এই যে কনফিডেন্স, খুব চাইল্ডিশ কথাবার্তা, এখনো ওর মধ্যে ওই কনফিডেন্সটা আছে যে হ্যাঁ এই জিনিসটা করবো, হ্যাঁ এই গানটা আমরা পারবো। দ্যাট মিন্স যে ভাইয়া খুব ডিটারমাইন্ড, যেটা জানে যে এটা পারবো। আর থার্ড ভালো জিনিস হচ্ছে আরেকটা ভালো জিনিস মনে হয় পাবো না খুঁজে। আমি ভালো রান্না করি, এটা বলতে ভালো রান্না করে, যদিও আজকে ওর বাসায় আমি মানে ওর খাবার খেতে গিয়েছিলাম। ও কোন রান্নাটা বেশি ভালো করেন? আমার একটা স্পেশাল ডিশ আছে, রুই মাছের বিরিয়ানি। রুই মাছের বিরিয়ানি, এটা ওর একটা স্পেশাল ডিশ। তাহলে একদিন আমরা যাব ইনশাআল্লাহ এটা খেতে। রুই মাছের বিরিয়ানি, এটা শুনিনি কখনো। আচ্ছা, অনেকগুলো গুণ শুনলাম, খারাপ দিকও শুনলাম। ভাইয়া এখন আপনার পালা, বুঝায় দেন যে কি কি খারাপ দিক আছে, বলে দেন। খারাপ দিক পাবো তাই ওকে, আমি যেটা বলবো, ওর প্রথম খারাপ দিক যেটা আমাকে খুব প্যারা দেয়, সেটা হচ্ছে ও খুব স্লো যে কোনো কাজে। স্লো মানে ওর জন্য শোতে যেতেও লেট হয়ে যায়, মিউজিশিয়ানদের প্র্যাকটিসে যেতেও লেট হয়ে যায়, সবাই মতো সবাই এসে বসে থাকে, ওকে পাওয়া যায় না। এটা আমার খুব বিরক্তির কারণ। দ্বিতীয়ত আচ্ছা, আমি স্লো, আমি এটা কিন্তু ডিফেন্ড করতে চাই। ডিফেন্ড হচ্ছে ওর প্রিপারেশন কম থাকে, সব প্রিপারেশনের দায়িত্ব আমাকে দিয়ে দেয়। এই যেমন আজকে গিটার, আমি যদি গিটারটা মনে রাখতাম তাহলে গিটারটা আনা হতো, কিন্তু যেহেতু আমার মনে নাই, শুধু গিটার আনা হয় নাই। আচ্ছা, একটা শুনছি, আর বাকি দুটো বলা বাকি আছে খারাপ দিক। হুটহাট রেগে যায়।
এবং রাগ কন্ট্রোল করতে পারে না। এটা আরেকটা কি বলবো, আরেকটা কি বলবো, একটু হেল্প করো। ভালো দিক না খারাপ দিক? খারাপ দিকের জন্য আমি ওকে হেল্প করব। তার মানে আর খারাপ দিক নাই, খুঁজেও পাচ্ছে না যেহেতু। আর পাওয়া যাবে না। ভালো ভালো অনেক আছে, মানুষ হিসেবে খুব ভালো। থ্যাংক ইউ। দ্বিতীয়ত ভালো ভালো কথা বলে, ভালো ভালো গল্প করতে পারে, মানুষকে মোটিভেশন দিতে পারে খুব ভালো। তাহলে এটা আমার কাজে লাগবে। না আসলে ভালো মোটিভেশন দিতে পারে মানুষকে, মানে হিল করতে পারে কথা দিয়ে, ইমোশনালি কানেক্ট করে ফেলতে পারে একটা মানুষের সাথে, এটা একটা বড় জিনিস। শিল্পীদের তো আসলে এটাই কাজ, মানুষের কথা দিয়ে মানুষের মন জয় করে ফেলা। আর আরেকটা ভালো জিনিস কি বলবো, এই তো সব ভালোই তো বলে দিলাম দুটোর মধ্যে। আর কি ভালো আছে তোমার? কুইক লার্নার, আমি কত তাড়াতাড়ি গান শিখে ফেলি। মানে শিখতে যে কিন্তু প্রচুর ডিস্টার্ব করে, মানে সারাদিন গানই ছেড়ে রাখে বাড়িতে, এরকম একটা অবস্থা, মানে গান শেষ, মাথা শেষ, আর কোনো জায়গায় অ্যাটেনশন দিতে পারবো না, গান গান গান। সো এইভাবে কুইক লার্নার হওয়া ভালো। কিন্তু ভাইয়া যেটা বলছিল যে আপনি অনেক কন্ট্রোলিং, এটার কি বলবেন? এটা কন্ট্রোলিং বলতে আমি বলবো যে মানে একটা জিনিস আমি কনফিডেন্ট, আমি জানি যে এটা করলে এটা হবে। লাস্ট টাইম একটা স্টেজে ডেকোরেশন ছিল রেড, এখন ও বলতেছে রেডের সাথে হোয়াইট পরবে, আমি বলছি এটা খুব নর্মাল, সবাই হোয়াইট পরে, বাট তুমি একটু খেয়াল করো রেডের সাথে রেড একটা এটা আলাদাই কম্বিনেশন যাবে। আমার স্টাডি ছিল মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজিতে, সো আই নো হাউ টু ম্যানেজ কালার্স, কোনটা ফ্রেন্ডলি কালার, কোন কালারের সাথে কি দাঁড়ালে কি হবে। সো এই জিনিসগুলো আমি বুঝি, এবং আমি ওকে বলি যে আমার এটা সিগনেচার করা আছে, আমি এটা জানি, আমি আমার সার্টিফিকেট আছে, তুমি আর কি বিশ্বাস করবা বলো। তো এই জিনিসগুলো নিয়ে আমি ওর সাথে একটু কথা কাটাকাটি হয়, যে ড্রেস, আপনার দেখা যাচ্ছে যে ড্রেস কেনাকাটা ওর দিক থেকে বেশি, যে ওই যাবে চলো শপিং এ যাই, এই শোটার জন্য এটা করি। আমার প্যারেন্টসও আমাকে এত কন্ট্রোল আর আমার মনে হয় আমার যে সামনে লাইফ পার্টনার হবে ও মনে হয় আমাকে এত মানে কন্ট্রোল করবে না। এই ক্ষেত্রে তাহলে তো ঝগড়া বাঁধার প্ল্যান হতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে যেহেতু এটা আপনাদের ব্যান্ডটার নামই হচ্ছে রোমিও ব্রাদার্স, এবং আপনাদের দেখতেও মাশাআল্লাহ খুবই হ্যান্ডসাম, তো গানের পাশাপাশি আমরা কি কখনো অভিনয় আপনাদেরকে দেখতে পাবো? বলা যাচ্ছে না। আমরা তো টুকটাক খুব ওভিসি টিভিসি তে কাজ করছি, এই রোজাতেও, গত রোজাতেও আমাদের কিছু কাজ আসলো। অ্যাক্টিং আই ডোন্ট নো। অ্যাক্টিং কি আসলে এখান থেকে একটা স্ট্রাগলিং পিরিয়ড দিয়ে যায় মানুষ, একটা ক্যারেক্টার প্রথমে ডিরেক্টরের মন মতো করতে হবে, প্রোডিউসারের মনের মতো করতে হবে, বাট আমি ওই রিস্কে যাব না। আমার মনের মতো যদি হয় ক্যারেক্টারটা, যে আমি কানেক্ট করতে পারবো ক্যারেক্টারের সাথে, তখন হয়তো আমি ভেবে দেখবো যে ঠিক আছে। বাট এর আগে অনেক কাজ হয়ে গেছে ছোটবেলা থেকে, যখন মিডিয়াতে কানেক্ট মানে কাজ করার চেষ্টা করছিলাম। কিন্তু অভিনয়ের টুকটাক অফার কি আসে কিনা এখন? হ্যাঁ অফার আসে, কিন্তু আসলে আমরা খুব বেশি মিউজিক্যাল আসলে কাজ না হলে আমরা করতে যাচ্ছি না। থাকে না অনেক সময় একটা মিউজিক্যাল ড্রামা, ওই জিনিসগুলোতে আমরা ইন্টারেস্টেড খুব। ওকে নারী ভক্তদের যে রিঅ্যাকশন গুলো, এগুলো কিভাবে সামাল দেওয়া হয়? আর পার্সোনাল লাইফে কি সিঙ্গেল নাকি কে কি আমাকে একটু বলেন শুনি। আপনি ভাইয়া ওনারটা বলেন, উনি আপনারটা বলবে। ওটা আমি জানবো না, ও খুব সিক্রেটলি কাজ করে সবকিছু। তোমারটা কি আমার জানার কথা? আমার তো মনে হয় না। তবে হ্যাঁ, ফ্যান্সদের মেসেজ কি বলবো না, আমাদের শুভাকাঙ্ক্ষী অনেক, সেখান থেকে শুভাকাঙ্ক্ষী থেকে কিছু বিয়ের প্রস্তাবও চলে আসে মাঝে মাঝে, তো এই পর্যন্ত আসে আর কি। না আমার অবশ্য বিয়ের বয়স হয়ে গেছে। আমার মা আসলে আমার পাত্রী দেখা শুরু করেছে। আমার মা ওর জন্য পাত্রী দেখে। ভাইয়ার আগে তারপর আপনি? আমি বিয়ে করবই না এই মুহূর্তে। এখন ব্যান্ড নিয়ে যত চিন্তা ভাবনা। বাট কেমন হয় যখন মানে ফ্যান্সরা, বিশেষ করে যদি বলি শুধু ওভারঅল ফ্যান্সই বলি, যদি যে ডিরেক্ট যে রিঅ্যাকশনটা পাওয়া হয় সেটা কেমন থাকে? যদি দুই একটা উন্মাদন কথা আমাদের শেয়ার বলি। নারী ভক্ত শুনলেই যে আমরা মনে করি যে সামথিং রোমান্টিক, এমনটা কিন্তু সবসময় না। যেমন লাস্ট একটা শোতে, গত মাসের আগের মাসে আমরা একটা শোতে গেলাম একটা রিসোর্টে, অ্যান্ড ওইখানে অনেকক্ষণ একজন নারী ভক্ত তার হাজব্যান্ড বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে যে আমার সাথে দেখা করবে, বোরখা পরা। অ্যান্ড উনার যে আমার প্রতি যে অ্যাট্রাকশনটা, এটা কিন্তু রোমান্টিক না, ইটস ভেরি ডিফারেন্ট। অ্যান্ড এখানে একটা স্পিরিচুয়াল একটা কানেকশন আছে। আমি যখন সামনে গেলাম 2-2.5 ঘন্টা শো শেষ করে, উনি কান্না করে দিচ্ছে, আমি শুধু আওয়াজ পাচ্ছি আর চোখের পানি দেখছি, কারণ বোরখা পরে তো জাস্ট চোখ দেখা যাচ্ছে। তখন আমার মনে হলো যে এইটাই হয়তো ভক্ত।
আর আমরা যেটা দেখি যে ওই যে রোমান্টিক এই আই লাভ ইউ ম্যারি মি, মানে ওই জিনিসগুলো আসলে আমরা এখনো মানে ওটা আরেক ওই রকম, জিনিসটা attract করে এটা না। হচ্ছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এক্স্যাক্টলি এটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও আছে যে পরে এক কে জানি ভিডিও করলো, পরে আমি বলে আচ্ছা দিয়ে দিই এটা, পরে হ্যাঁ এই রকম কিছু ঘটনা আছে। কিন্তু ওই যে ম্যারি মি ওই টাইপের কিছু মানে আমি তো জানি না। যেহেতু পাত্রী খুঁজছে, তো এরকম পাত্রীরা কি যায়নি দুই একটা চিঠি আন্টির কাছে যে? আমার মা মনে হয় আমাদের পেজে ঘুরে ঘুরে মেয়ে দেখে। আমার জন্য দেখবে না এই মুহূর্তে, মানে মা এত বড় রিস্ক নিবে না আমার বিয়ে দেওয়ার। কিন্তু কেন ভাইয়া, মানে আপনি এত বিমুখ কেন? আমার বয়স কন্ট্রোলিং তো, খুব কন্ট্রোলিং তো ও আসলে। আমাকে যে কন্ট্রোল করে, ওর যদি লাইফ পার্টনার ওকে কতটা কন্ট্রোল করবে। কারণ আজকালকার যুগে তো গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডকে কন্ট্রোল করে। ওয়ার্নিংও দিয়ে দিচ্ছি যে ওর লাইফ পার্টনার হওয়ার কিন্তু ভাবতে হবে আসলে, ও কিন্তু খুব কন্ট্রোল ফ্রিক। আচ্ছা আচ্ছা, প্রেম নিয়েই যেহেতু কথা বলছিলাম, একটা রোমান্টিক গান একটু শুনতে চাই। To all the female fans of yours. ও যে মানে না মানা, এটা তো একটু স্যাড গান হয়ে গেল, একটু ওগো তোমার আকাশ করি, ওগো তোমার আকাশ করা যায়। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই তো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ব্যাক টু প্রফেশনাল লাইফ। এখন পর্যন্ত তো অনেক কম্পোজার ডিরেক্টরের সাথে কাজ করছেন বর্তমানে, বাট ইন নেক্সট কার সাথে কাজ করার স্বপ্ন বুকে লালন করে আছেন, বা স্বপ্ন দেখেন যে এর সাথে একদিন কাজ করা হবে আমাদের? ওয়াই নট এ আর রহমান। এ আর রহমান আসলে উনি তো আসলে সবার একটা ড্রিম থাকে, যে কোনো সিঙ্গার যদি ড্রিম বলতে হয় তাহলে এ আর রহমান কাজ করবে। আমাদের উপমহাদেশের ইন্টারন্যাশনালি রিনাউন্ড কম্পোজার একদম। বাংলাদেশে তো বিভিন্ন জনরার গান চলছে। একটা কথা প্রায় আর্টিস্টরা বলে, আপনারা যদিও এই ইন্ডাস্ট্রিতে নতুন, যে সিন্ডিকেট। আপনারা কি এরকম সিন্ডিকেট কোনো আজ পেয়েছেন কিনা, যে মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে বা আপনাদেরকে আটকে ধরছে, আগাতে পারছেন না, এরকম কিছু হচ্ছে কি না? আমাদের মিউজিশিয়ানসরা আমাদের কানে মাঝে মাঝে এই কথাটা দেয় যে তোমরা কিন্তু এখনো ইন্ডাস্ট্রিতে আসো নাই, মানে এখানে কিন্তু অনেক সিন্ডিকেট আছে। আমি শুধু মনে মনে ভাবি আর নয়ন ভাইয়ের সাথে বলাবলি করি, আমরা কোনোদিন এই সিন্ডিকেটে পড়বো না। না আমাদের আসলে টাইপটাই তো ডিফারেন্ট। যেমন আমরা তো প্লাস মডেল প্লাস সিঙ্গার, হ্যাঁ, এখন আমাদের একটা ডিফারেন্ট একটা টাইপই ক্রিয়েট হচ্ছে। সো ওই রকম সিন্ডিকেটের এখনো আমরা না পাই নাই। আসলে আমাদের মনে হয় না মিউজিক ইন্ডাস্ট্রিতে ওই টাইপের সিন্ডিকেট আছে কি। ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ আসে, আমাদের কাজগুলো আসার থ্রোয়িংটাও মানে প্রসেসটাও সেরকম না। আমাদের কাজগুলো সরাসরি আমাদের হয়ে আসছে। এক্স্যাক্টলি। এখন একটা নতুন একটা রাইজ হচ্ছে, তো ইনফ্লুয়েন্সাররা, সোশ্যাল মিডিয়া থেকে সিঙ্গাররা আসছে। সো ডিপেন্ডেন্সি কমে গিয়েছে, চ্যানেল বলুন বা যে কোনো কিছু বলুন, ডিপেন্ডেন্সি কমে গিয়েছে। এক্স্যাক্টলি। এর আগে যেটা দেখা যেত যে হয়তো একটা কম্পিটিশন থেকে আসছে কেউ, অথবা মিউজিক একটা অ্যালবাম লঞ্চ করছে, হিট হয়ে গেছে, সে আসছে ইন্ডাস্ট্রিতে। এখন আসলে একটু ভিন্ন হয়ে গেছে, যেমন আমরা সোশ্যাল মিডিয়া থেকে উঠে যে পারছে পিক করার চেষ্টা করছে আমাদেরকে। সো ওই সিন্ডিকেটে পড়ার চান্স নেই আমাদের। আমি আমার মিউজিশিয়ানসদেরও ভরসা দিই, বলি যে না, আমরা কখনো পড়বো না, এইসব পলিটিক্সে যাবো না কখনো, জাস্ট কাজ করো, কাজে মন দাও সবাই, কি করে আরো বেটার কোনো কিছু বের করা যায় গান। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকেই যেহেতু আপনাদের উঠে আসা, সোশ্যাল মিডিয়াতে তো শুধু প্রশংসা পাওয়া যায় না, অনেক সময় ট্রোলিং বা বুলিং এর শিকারও হতে হয়। এরকম দুই একটা এক্সপিরিয়েন্স একটু জানতে চাচ্ছি, যে শুরুর দিকটায় এটা কি কতটা কঠিন ছিল আপনাদের জন্য? আসলে গান নিয়ে খুব বেশি ট্রলিং মানে
ট্রোলিং, বুলিং এই জিনিসগুলো হয় বলে আমি দেখিনি। না, হয় হয়, বাট আমরা ভেরি ফরচুনেট, আমাদের Maybe. কিন্তু কোনো আপনি আমাদের যদি কমেন্টস বক্স দেখেন, আসলে কোথাও কোনো নেগেটিভ কমেন্ট নাই। আমি আসলে জানি এটা কিভাবে হলো। এটা একটা কারণ হতে পারে যে আমাদের আমাদের পার্সপেক্টিভ অ্যান্ড আমাদের প্রেজেন্টেশনটা এমন যে হয়তো মানুষ এটাকে খুব কানেক্ট করে। And I think it's also a blessing. অ্যান্ড অলসো ক্রিটিসিজম থাকবে, সেখান থেকে আমরা শিখেছি। যেমন আমরা বলি আমাদের আসলে ওইভাবে কোনো রোল মডেল, গাইডেন্স, গুরু সেরকম কিছুই ছিল না। দর্শক যা বলেছে আমরা সেটাই ফলো করেছি। দর্শক বলেছে এই গানগুলো গাও, পুরনো বাংলা গান গাও, আমরা পুরনো বাংলা গান গেয়েছি। দর্শক বলেছে যে এইভাবে তোমরা করলে ভালো লাগে, এইভাবে করলে ভালো লাগে না, আমরা ওইটাই ফলো করেছি। দ্যাটস দ্য, আই থিঙ্ক এটাই আসলে হ্যাঁ, দর্শক দিন শেষে তো শ্রোতা দর্শকের জন্যই কাজটা করা হয়। ওকে, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। আর একটু জানতে চাই যে আগামী 5 বছর পর আপনারা রোমিও ব্রাদার্সকে কোন জায়গায় দেখতে চান? আমরা তো উপমহাদেশে অনেকগুলো মিউজিক্যাল ডুও দেখি। আমাদের দেশে আসলে সেভাবে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ওইরকম মিউজিক্যাল ডুও নাই। সো অ্যাজ এ মিউজিক্যাল ডুও আমরা মনে করছি যে আমরা খুব ডিফারেন্ট কিছু মিউজিক তৈরি করতে পারবো, এবং আমরা খুব পারফরমেটিভ, যেটা বাংলাদেশে এখন হ্যাঁ আমরা পারফরমেন্সের দিক থেকেও একটা ডিফারেন্ট একটা ব্যান্ড হিসেবে, হ্যাঁ একটা ভাইব দিচ্ছে, একটা ডিফারেন্ট একটা ব্যান্ড হিসেবে সামনে এগিয়ে যেতে পারবো এবং বাংলাদেশি মিউজিককে আমরা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাচ্ছি। এটা দর্শকের ভালোবাসা ছাড়া আসলে পসিবল না, আপনাদের ভালোবাসা ছাড়া পসিবল না। এই তো নিউ মিউজিক, পুরনো মিউজিককে আবার রিইনভেন্ট করা এবং পারফর্মার হিসেবে বাংলাদেশি মিউজিককে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখানো। পারফর্মার বলতে আমি বলবো যে যদি বলা হয় কারো কথা, এক্সাম্পল হিসেবে রিকি মার্টিন, প্রেসলি ডান্স করছে, গান করছে একসাথে, এই ধরনের প্রেজেন্টেশন স্টেজে দেখানো, এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি বাংলাদেশে নতুন করে, এবং এটা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। এক্স্যাক্টলি। অনেক অনেক শুভকামনা আপনাদেরকে। আচ্ছা, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, তো আমরা বিদায় নিব দর্শকের কাছে। আপনাদের ফ্যান ফলোয়িংসদের জন্য যদি কিছু বলতে চান, এবং শেষে তাদের উদ্দেশ্যেই আমরা গান শুনতে শুনতে বিদায় নিব। ওকে, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কালের কণ্ঠের সমস্ত স্টাফদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্টারভিউটা এতক্ষণ ধরে শোনার জন্য। দর্শকের উদ্দেশ্যে রোমিও ব্রাদার্সের পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি, যেহেতু রোমিও ব্রাদার্স দর্শকের বানানো একটি ব্যান্ড, আমাদেরকে এভাবেই ভালোবাসবেন, আমাদেরকে এভাবেই আশীর্বাদ করবেন। আর বাকিটা অরূপ কি বলতে যাচ্ছ? আমিও সেম কথাই বলবো, আমাদের জন্য দোয়া করবেন, যেভাবে ভালোবাসছেন আশা করব সামনে ওইভাবে ভালোবাসবেন আমাদেরকে। আপনাদের জন্য আমরা যতটা সম্ভব নতুন নতুন কাজ নিয়ে সামনে আসব, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা খুবই অনার্ড যে আপনাদের দুজনকে একসাথে পেয়েছি আমাদের স্টুডিওতে। আমরা বিদায় নিব, একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। ভিউয়ার্স, এই ছিল ঈদের কণ্ঠের বিশেষ আয়োজনে। নেক্সট এপিসোডে হাজির হয়ে যাব আরেকজন প্রিয় গায়কের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন। ঈদ মোবারক সবাইকে। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যে যত কিছু তার। এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান।